স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। অনেকগুলো সংবাদ হাতে রয়েছে। গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির অবসানের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেই সাথে জর্ডানের কিং এর সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু ট্রাম্প আবারও আমেরিকা গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেবে এমন একটি বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য নিয়ে কিন্তু আসলে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা সমালোচনা চলছে। সেই সাথে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে আদালতের হস্তক্ষেপ নিয়েও কিন্তু ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিরা কথা বলেছেন এবং আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এমন একটি আভাস পেয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে সেটি আসলে আগামী দিনে কিসের বার্তা দিচ্ছে, সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স এর প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার এবং সেই সাথে শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রথম যেই সংবাদটি আমি গাজা ইস্যু নিয়ে শুরু করতে চাই, ডক্টর মোস্তফা সারওয়ার আপনাকে দিয়ে শুরু করব। গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির অবসানের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে যেই শর্ত দেওয়া হয়েছিল, শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এই হুমকি দিলেন এবং ট্রাম্প তার হুমকিতে বলেছেন সকল ইসরায়েলি বন্দী মুক্ত করা না হলে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কতটা ভয়াবহ হতে পারে এই হুমকি? হামাসকে কি বন্দীদের মুক্তি দিতে বাধ্য করবে নাকি পরিস্থিতি আরো জটিল করবে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার যে দৃশ্যপটের যে ব্যাপারটা দেখে আপনার প্রথমে আমি উত্তর দেবো, তারপর আমি এক্সপ্লেইন করবো। আমার যেন মনে হচ্ছে যে সিচুয়েশন খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ অলরেডি ইসরায়েলি আর্মি মানে নেতানিয়াহু আর্মিকে আইডিএফ কে পুরো এলাকাটাকে ঘেরাও করার অর্ডার দিয়ে দিয়েছে। কাজে আমার মনে হচ্ছে যেন হামাস যদি রিলিজ না করে তাহলে কিন্তু ওখানে কিন্তু খুব পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে। আপনি মানে আমরা যেটা দেখছি যে যেখানে যার যত দর্প মানে শক্তি মানে নীরবে নিভৃতে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এটা আমাদেরকে বুঝতে। এখন এখানকার যদি আমি সিচুয়েশনটাকে একটু অ্যানালিসিস করা চেষ্টা করি, যেমন ধরুন ওখানে আরব দেশ যারা তারা কি করতে পারে। হ্যাঁ, তা আরব দেশের মধ্যে যেমন ধরেন জর্ডান আর ইজিপ্ট, এই দুটো রয়েছে এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে এই যে যুদ্ধবিরতি হয়েছে এবং বন্ধি বিনিময় করবে, তার বাইরে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হলো সেটেলমেন্ট অফ গাজা, যে গাজায় কারা থাকবে। হ্যাঁ, অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছে এটা সে নিয়ে নিতে চাচ্ছে, এখানে সে রিভিয়েরা অফ দা মিডল ইস্ট করবে এবং এটার তাহলে অন্য যে দেশগুলো আছে তারা কিন্তু এটাকে কন্ডেম করেছে এবং আমার মনে হয় সেই কারণেই হয়তো হামাস রিয়্যাক্ট করেছে, আমার যা মনে হয়। তবে দেখা গেল যে যেমন ধরুন জর্ডানের বাসে আসছে, সে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে পারে? মানে ডোনাল্ড ট্রাম্প যদি চায় ওখানে সেটেল, মানে যুক্তরাষ্ট্র ওটাকে যদি অ্যানেক্স করতে চায়, তাহলে কি জর্ডান ওটাকে বাধা দেবে? না, দিতে পারবে না। কেন পারবে না আমি আপনাকে বলি, যে জর্ডান বছরে $1.45 বিলিয়ন এইড পাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এই টাকা তাকে দেওয়ার আর কেউ নেই। জর্ডানের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। এই টাকা যদি ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে তাহলে তো জর্ডানের ইকোনমি পুরো ভেঙে পড়বে এবং সেটা বাদশা করতে সাহস পাবে না। আবার আপনি যদি ইজিপ্টের দিকে তাকান, একই অবস্থা। আপনার ইজিপ্টকে মানে 1978 থেকে $80 বিলিয়ন দিয়েছে, তার $50 বিলিয়ন হলো মিলিটারি আর $30 বিলিয়ন হলো অন্য ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। তাহলে এই 50 বিলিয়নে যারা ওখানে আছে এবং সাম্প্রতিক এই লেটেস্ট ইয়ারে আমি জানি প্রায় 1.4 বিলিয়নের মতন মিলিটারি এইড। এখন এই মিলিটারি এইড তো মানে যারা ইজিপ্টের এখন ক্ষমতায় রয়েছে, জেনারেল সিসি, আব্দুল ফাত্তা সিসি এবং তার যে জেনারেলরা, এটাই তো ওরা ওদের বাজেট, ওদের মানে কিসের ওদের ভোগ এবং বিভিন্ন জিনিস ওরা পেয়ে থাকে। কাজে ওরা কি রাজি হবে
যুক্তরাষ্ট্রের এগেনস্টে যেতে? আমার মনে হয় না, কারণ তাদের পকেট বুক ইজ দেয়ার, বিশেষ করে সামরিক বাহিনী, এবং সামরিক বাহিনী এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে। কাজেই আর আমি যদি দেখি তারপরে মানে সৌদি আরবিয়া, কুয়েত, কাতার ইত্যাদি, তাহলে লক্ষ্য করে দেখুন ওর অনেক জায়গাতে কিন্তু মানে যুক্তরাষ্ট্রের মিলিটারি বেসেস পেয়েছে, এবং তারা কিন্তু তারা যে ক্ষমতায় আছে রাজতন্ত্র, এটার কিন্তু পাহারাদার যুক্তরাষ্ট্র এবং বর্তমানে ইসরায়েল, মোসাদ। কাজে তারাও কিছু করবে না আলটিমেটলি। কাজে তাহলে কি হবে এট দ্য এন্ড রেজাল্ট? ইজ ইট গোনা বি অ্যান এথনিক ক্লেন্সিং অর এ পপুলেশন ডিসপ্লেসমেন্ট? সম্ভাবনা রয়েছে। তবে যদি এর বেস্ট সলিউশন আমি যেটা দেখি, যদি ডোনাল্ড ট্রাম্পকে এরা কনভিন্স করতে পারে, তাহলে হয়তো একটা হতে পারে যে দিস উইল গো আন্ডার দ্য ইজিপশিয়ান কন্ট্রোল, রুল বাই ইজিপশিয়ান, উইথ দি হেল্প অফ দ্য টেকনোক্র্যাটস, প্যালেস্টিনিয়ান টেকনোক্র্যাটস। কিন্তু হামাস ওখানে থাকতে পারবে না। হামাস যদি থাকতে না পারে, তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে এবং ইসরায়েলকে রাজি করা যাবে, মানে হামাসকে ওখান থেকে উৎখাত করা হবে। এটাই যেন আমার মনে হচ্ছে যে ঘটতে যাচ্ছে। কিন্তু আমি এখানে একটা অ্যাড করব, এই যে এথনিক ক্লেন্সিং অন পপুলেশন ডিসপ্লেসমেন্ট হয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, ইউনাইটেড নেশনসের, এটা কিন্তু একটা বিরাট অপরাধ। কিন্তু এই অপরাধের কি কিছু করা যাচ্ছে? আমরা ভুক্ত। লক্ষ্য করেন রোহিঙ্গা তো 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা বাংলাদেশে, দেয়ার ইস এথনিক ক্লেন্সিং। কিছু করা যাচ্ছে? আপনি দেখুন, এটা কিন্তু পৃথিবীতে বিভিন্ন সময় হয়েছে। মানে এটা অটোমান তুরস্ক করেছে, আর্মেনিয়ানদেরকে সরিয়ে দিয়েছে। আবার তারও আগে তুরস্ক যখন 11th সেঞ্চুরিতে ওখানে আসছে টার্কসরা, তখন কিন্তু ওখান থেকে গ্রিক এবং আর্মেনিয়ানদেরকে ভাগিয়ে দিয়েছে। আবার দেখুন বসনিয়া হার্জেগোভিনাতে মুসলমানদেরকে ওখান থেকে উৎখাত করে দিয়েছে অনেক জায়গা থেকে। আবার রাশিয়ানরা করেছে চেচনিয়া, দাগেস্তান এবং অন্যান্য জায়গাতে। সার্কাসিয়া, হ্যাঁ সার্কাসিয়া, এখন একটাও সার্কাসিয়ার নাই, অল অফ দেম গন। এটা আমরা, এবং আমাদের বেশি দূর যেতে হবে না, যুক্তরাষ্ট্রে তাকিয়ে দেখুন, ট্রেইল অফ টিয়ার্স, এই কাহিনী তো আমরা জানি। আমি যেখানে আছি এখানে তো আগে অ্যামোরো ইন্ডিয়ান যাচ্ছি, তারা কোথায় এখন? এই যে এটা হিস্টোরিক্যালি হচ্ছে, এবং এটা বাধা দেওয়া খুবই কঠিন। ওই যে যেটা আমি বললাম, যে যাদের শক্তি তারাই সবকিছু করে, আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। দুঃখজনক। জি, শেখ আল মামুন, আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ারের সাথে যুক্ত করি। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি, তিনি হিব্রু ভাষায় একটি টুইট করেছেন। আমি যদি সেটার বাংলা অর্থ করি, বিষয়টি এমন দাঁড়ায়: প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন জবাবটা সেভাবেই দিতে হবে, মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে, পানি, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে, এবং জিম্মিরা ফেরত না আসা পর্যন্ত পাশবিক এবং চরম শক্তি খাটাতে হবে। আমরা গণতন্ত্রের কথা বলি, আমেরিকা গণতন্ত্রের কথা বলে, আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইসরায়েলের একজন দায়িত্বশীল ব্যক্তির এই ধরনের বক্তব্য, অফিসিয়ালি এই ধরনের বক্তব্য আসলে কতটা দুঃখজনক বলে আপনি মনে করেন? এবং সেটার সাথে অবশ্যই একটু যুক্ত করবেন, যেহেতু জর্ডানের কিং এর বিষয়টিও আলোচনায় আছে, সেটার সাথে একটু যুক্ত করবেন যে এই ধরনের আলোচনা কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের যে প্রস্তাব তিনি দিয়েছেন, এবং সেই সাথে তিনি কিন্তু হুমকি দিয়েছেন, যদি জর্ডান যদি তার কথা না শোনে এবং পুনর্বাসনে সহায়তা না করে, সেই ক্ষেত্রে তিনি আসলে আমেরিকার সহায়তা বন্ধ করে দিবেন। এটি আসলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরেকটু অস্থির করে তুলবে, এরকম কোনো শঙ্কা দেখছেন কিনা? Well, definitely, it is extreme pressure Trump তাকে দিচ্ছে হোল মিডল ইস্টকে। আপনি যেটা টুইটের কথা বলেন, ইটস নাথিং নিউ। এটা ইসরায়েলের অনেক যে আলট্রা রাইট উইং তারা কিন্তু কন্টিনিউয়াসলি এটা অনেক আগের থেকে তারা দিচ্ছে যে দে ওয়ান্ট টু go back to the Gaza, they want to remove a lot of people from the West Bank, they want to keep expanding it. তারা খাদ্য, পানি সবকিছু বন্ধ করে দিবে, সেটা তো নাথিং নিউ, দে হ্যাভ বিন ডুইং দিস থিং। এবং এখন ট্রাম্পকে তাদের পক্ষে পেয়ে ইটস বিকেম ভেরি ওপেন। ডেমোক্রেটরা যখন পাওয়ারে ছিল, বাইডেন হোক, ওবামার সময় কিন্তু অনেক সময় তারা একটু কোয়াইট ছিল, কিন্তু lately they became very open. They want to expand their territory all the way to the West Bank. They want to expand their settlement. তারা আপনি দেখেন যে জেনিন শহরে তারা 50টা বিল্ডিং পুরা ঘুরাই দিচ্ছে। সেখানে তারা, this is under the international law,
তারা কিন্তু ওয়েস্ট ব্যাংকে যেতে পারবে না। কিন্তু ওয়েস্ট ব্যাংকে দেখেন তারা 3টা ভাগে ভাগ করছে, এরিয়া বি, এ বি সি। সেখানে আমরা জানি যে এরিয়া এ তে অলমোস্ট 65% তারা নিয়ে নিচ্ছে, বি তে 20+% নিচ্ছে, সি তে they keep expanding it, like this is their time, এবং আপনি যেটা বললেন যে উইদাউট আমেরিকান মানি, বম্ব এন্ড সাপোর্ট, they cannot sustain in the United Nations, they cannot sustain anywhere. So it's very unfortunate. This is a very, very bitter pill for the Jordanian, এবং আমরা জানি জর্ডানের almost 45% populations are Palestinian origin, তাদের কিন্তু অনেককে সিটিজেন দেওয়া হয়েছে। So their existing could be in question, তার কারণ সেখানে যদি আরো প্যালেস্টিনিয়ান তাদেরকে সিটিজেনশিপ দিতে হয় বা আরো প্যালেস্টিনিয়ান সেখানে মুভ করে, এবং ইট কুড বি ভেরি তাদের এক্সিস্টেন্স ইজ গোইং টু বি ইন প্রবলেম। আর আপনি পাশাপাশি যেখানে ইজিপ্টের কথা বলতেছেন, ইজিপ্টের কোনো ডেমোক্রেটিক কোনো সিস্টেম নেই। ইজিপ্ট is a military power that they removed the democratic power president previously, এবং এখন we know that the ইজিপ্টকে এখানে সিসিকে যে পাওয়ারে কে বসাইছে, আমেরিকা বসাইছে, ইসরায়েল তাকে বসাইছে। সো ইসরায়েলের কথা তো অবশ্যই, they provide the money. Dr. Mustafa বলছে for 7 years they provide $10 billion. So who is going to give this amount of money? Who is going to provide the arms? Russia is weak. Russia is bankrupted. They cannot even pay their own bill. Their rubles is going up. The inflation is going up 20%. So this is the best time for Israel to really grab the land and establish their new rules. This is there is nobody else to talk on behalf of the, as a whole, as a Middle Eastern power. Previously, Russia হয়তো একটা backup দিত. Russia used to provide arms to the Egypt, but Russia by itself is now broken. তারা সিরিয়া থেকে তাদেরকে রিমুভ করা হয়েছে. There is no Iranian proxy. So যে কোনো একটা লজিক্যাল পিপল হইলে এটা ডিমান্ড করতে, এবং এই ডিমান্ড they have to listen. They have no other way. They have to accept. তারা 2 মিলিয়ন গাজান, হয়তো 2 মিলিয়ন না হলে তারা যদি 1 মিলিয়ন লোককে তারা অ্যাকসেপ্ট করে, that would be more than enough. The remaining 1 million they could live toward the Egyptian border, or somehow they could. But Trump and American statement, who is going to deny it? There is no choice. জাতিসংঘ থেকে এটা সমালোচনা করা হয়েছে এবং মিশর এবং অন্যান্য আরব দেশগুলোর পক্ষ থেকেও তো এটার এই পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় শেখ আল মামুন, যে আন্তর্জাতিকভাবে যে এই চাপটা যদি প্রয়োগ করা হয়, সেটি আসলে ট্রাম্পের সিদ্ধান্তকে একটু হলেও নড়চড় করতে পারবে? কিংবা Israeli ambassador said the 42nd state first time is a building that just demolish this building. What's the purpose of this building? It's a waste. American government, they shut down, they stopped providing all kind of funding to different United Nations organizations on behalf of, for saving the US dollar. This is the first time America is moving out from so many different organizations, from the World Health Organization, food, USAID, so many. We know that. We are seeing every day in the newspaper. So this is the extreme American power they are utilizing. এবং ট্রাম্প যেটা বলছে যে উই ক্যান টেক ইট উইথ এনি কস্ট, এবং এখানে United Nations, some European people is going to make some comment, but ultimately when it goes to the Security Council, anything, if United Nations, USA veto that things, what happened? It became obsolete. Even it cannot really, without American consent, without their advice, the United Nations is kind of, it doesn't work. It's become, yes, people sit together, they discuss, they share their opinion, their thought, their sorrow, all these things, the genocide taking place, all those things, the displacement. But ultimately, if US says something, that became the statement of the House. আমি আরো একটি সংবাদ আলোচনায় নিয়ে আসতে চাই। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ফেডারেল অনুদান স্থগিত কিংবা ফেডারেল এজেন্সি বিলুপ্ত করার চেষ্টার বিষয়ে আদালতের বাধা নিয়ে নিন্দা করেছে ট্রাম্প প্রশাসন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন প্রশাসনের অবৈধ আদালতের রায় মানার প্রয়োজনে, আমি আবারও বলছি অবৈধ আদালতের রায় মানার প্রয়োজন নেই, এবং বিচারকদের নির্বাহী শাখার ক্ষমতা নিয়ন্ত্রণের অনুমতি নেই। এটি ভাইস প্রেসিডেন্টের বক্তব্য। ট্রাম্প নিজেও বলেছে বিচারকদের এমনভাবে রায় দেওয়া উচিত নয় যা প্রশাসনের ক্ষমতায় হস্তক্ষেপ করে, এবং ইলন মাস্কও কিন্তু একই ধরনের কথা বলে আসছেন। অর্থাৎ ট্রাম্প প্রশাসন শুরু থেকেই আসলে
আদালতের বিভিন্ন যে রায় সেগুলোর সমালোচনা করছেন। এই শিবিরে নতুন করে যুক্ত হয়েছেন হাউস স্পিকার মাইক জনসন একজন সাংবিধানিক আইনজীবী। তিনি স্পষ্টতই বিচার ব্যবস্থার যে ভূমিকা সেটিকে আসলে অস্বীকার করছেন। বিষয়টি কি সাংবিধানিক ভারসাম্যের জন্য বিপজ্জনক মনে করছেন কিনা? যেটা আমরা কিন্তু অনেক আগে থেকে মানে এই যে আপনাদের এই প্রোগ্রামে আমরা কিন্তু এ নিয়ে অনেক আলোচনা করেছি, আমি অনেক আর্টিকেল লিখেছি, এমনকি আমি বই লিখেছি এবং সেখানে আমি কিন্তু এটা এবং বিভিন্ন যে ইংরেজি আর্টিকেল আমি যুক্তরাষ্ট্র এবং ডেইলি স্টার, নিউ এজ, ঢাকা ট্রিবিউন এগুলোতে যে ছাপিয়েছি, আমি কিন্তু ওখানে কিন্তু ইঙ্গিত দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের একটা টেন্ডেন্সি রয়েছে টুয়ার্ডস দ্য অটোক্রেসি, এবং সেটা যদি সে করতে চায় তাহলে সেটা কি বাধা দেওয়া যাবে? যেমন ধরুন কোর্ট বলল যে না তুমি এটা করতে পারবে না, কিন্তু সে যদি করতে চায়, কারণ তার আন্ডারে কিন্তু আর্ম ফোর্সেস, তার আন্ডারে হলো ডিপার্টমেন্ট অফ জাস্টিস, হ্যাঁ, FBI and all these things, কাজী এখানে যে গার্ড রেল গুলো আছে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের জন্য, সেগুলোর কিছু কিছু গার্ড রেল কিন্তু খুব নড়বড়ে আছে। কাজী আমি খুব শঙ্কিত যে ভবিষ্যতে যে কি হতে পারে আমরা কিন্তু এখনো বলতে পারবো না, কিন্তু যুক্তরাষ্ট্র হয়তো গোয়িং টুয়ার্ড দ্য ডিরেকশন অফ মানে মোর অর লেস এ গভর্নমেন্ট which will be basically controlled by the executive branch of the presidency. সেদিকে কিন্তু আমাদের একটা যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে, হ্যাঁ, এবং সেটা কত দূর যায় আমরা বলতে পারবো না। অনেকে কমেন্ট করছেন যে এটা হয়তো ইট কুড গো লাইক এ জার্মানি, হ্যাঁ, মানে প্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জার্মানি হয়ে যেতে পারে। আই ডোন্ট নো, এখানে অনেক লোক আছে যুক্তরাষ্ট্রে যারা বুদ্ধিবৃত্তি এবং তাদের যে চেতনা এবং অন্যান্য জিনিসগুলো আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এদের সংঘবদ্ধ চেষ্টা কতটা সাকসেসফুল হবে এই সমস্ত বিভিন্ন ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সিকে প্রতিহত করার জন্য, সেখানে আমার সন্দেহ রয়েছে। তবে আমি আশাবাদী যে যদি আগামী মিড টার্ম নির্বাচন যদি পরিবর্তন আসে তাহলে হয়তো এটা কিছুটা প্রতিহত করা যেতে পারে তারপর থেকে, কিন্তু মিড টার্মের আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে দেশ কোন দিকে যাচ্ছে। খুবই 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 ক্রিটিক্যাল টাইম। জি, শেখ আল মামুন, আদালতের বক্তব্য নিয়ে আসলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় এই ধরনের বক্তব্যের কথাই বলি, কিংবা আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের উপর থেকে যে মামলা কিংবা অভিযোগগুলো ছিল সেগুলো জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার বিষয় যদি আমি তুলি, প্রশ্ন যদি এই মুহূর্তে তুলি, আমেরিকার বিচার বিভাগের কাজ, বিচার বিভাগের স্বাধীনতাকে আসলে আপনি এই মুহূর্তে কিভাবে মূল্যায়ন করবেন? ওয়েল, সাউদার্ন ডিস্ট্রিক্টকে মানে নিউ ইয়র্কে যেটাকে যে ডিস্ট্রিক্টের, এটা হচ্ছে মোস্ট ইন্ডিপেন্ডেন্ট। তা এই ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিক্টকে যদি সে এখন আপনার প্রসিকিউটররা তারা যদি রিফিউজ করে, দ্যাট কুড বি এ রিয়েলি গুড থিং। বাট যেখানে আপনার জাস্টিস ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে জাস্ট ড্রপ দিস কেস, দে কুড লিসেন, দে ক্যানট লিসেন। কিন্তু তারা যদি লিসেন করে, যদি না লিসেন করে, দে উইল বি ফায়ার্ড। আর যদি তারা লিসেন করে তখন জাজের কিন্তু এখানে কিছু করার নেই। যদি আপনি যদি একটা কেস আদালত থেকে উইথড্র করেন, তখন তো জাজ জোর করে বলতে পারবে না যে নো, ইউ ক্যানট উইথড্র দিস কেস। সো দিস ইজ দ্য সিচুয়েশন। সো হ্যাঁ, এখানে যেটা আপনি বলতেছেন যে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের কথা আমরা এতদিন জেনে আসতাম যে এক্সিকিউটিভ, জুডিশিয়াল এবং লেজিসলেটিভ তিনটা ব্রাঞ্চের চেক অ্যান্ড ব্যালেন্স আমেরিকার, দিস ইজ দ্য আমেরিকার একটা মানে বিগেস্ট অ্যাসেট, এবং এটাকে এর কারণে আমেরিকার সামনের দিকে যাচ্ছে। কিন্তু আমি আজকে সকালে শুধু স্পিকার এবং ট্রাম্পই সেটা বলে নাই, বা তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলে নাই। আপনি যদি হাউস মেজরিটি স্টিভ স্কেলিয়ার, আমি ইন্টারভিউটা সকালে শুনতেছিলাম CNBC-তে 7:30-তে, হিজ দ্য সেম টোন, লাইক দে আর সিঙ্গিং ইন দ্য সেম টোন। তারা বলতেছে যে মেডিকেয়ার, দিস লট অফ পিপল আর নট কোয়ালিফাইড, দে আর ইউজিং দ্য ফেক ইনফরমেশন and siphoning the money from the Medicare. So if they could save some money from the Medicare, they could save some money from the federal government. A lot of people are sitting down and making the money. So they want to save billion from here, billion from there. And eventually they're thinking to save a lot of money
বিকজ ইন ফ্যাক্ট এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমেরিকা ইজ গোয়িং টুয়ার্ড আনসাস্টেনেবল ডেপ্ট সিচুয়েশন, যেখানে $33-34 trillion তাদের জিডিপি 120-130 is going to keep going every year. You cannot keep borrowing $2 trillion. That's unsustainable. এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু it does not mean you just go and just sack a department. একটা ডিপার্টমেন্টকে completely abolish করে দিতে হবে। There is a process. And at the same time, they're going to, keep cutting the tax for the billionaire and trillionaires. So it also, I don't know, America is going through very rough time. এবং হয়তো কিছুদিনের ভিতরে আমরা দেখবো যে ডেপ্ট সিলিং, দে গোনা সে ইউ নো হোয়াট, উইথড্র দ্য ডেপ্ট সিলিং। সো তারা যদি আবার বড় করা শুরু করে another $7 trillion and $8 trillion like his first term, we don't know. It's very, we should not paint such a negative way America, because we're having a better life. We have so much resources, কিন্তু তাদের ম্যানেজমেন্ট is not going really right direction right now, and especially under the Trump administration, everything falling apart until, as Dr. Mustafa Sarwar বলছেন, until we have some majority in the House. We know আমাদের নিউ ইয়র্কের একটা সিটকে তারা ব্লক করছে, আমরা উইনার গান ইলেকশন, সো দে হ্যাভ এ ভেরি থিন মেজরিটি, এবং স্পিকারের জবও কিন্তু ইস অন দ্য মার্জিন, যেটাকে বলা হয়, ইস উইদিন এ ফিউ ভোট হি কুড লুজ হিজ জব টু। লাস্ট টাইমে কিন্তু তার জব যদি ট্রাম্প কল করে না বলতো, সে কিন্তু তার স্পিকারশিপ লুজ করতো। সো উই নো অল দিস থিং। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট টাইম উই আর গোয়িং থ্রু। জি, আমরা দুজনের পর্যালোচনা শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির সঙ্গে থাকবেন। একটি বিরতির সময় হয়ে গেছে দর্শক। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার এবং শেখ আল মামুন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রসঙ্গে আসতে চাই। আমি শুরু করতে চাই প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার। ডিসেম্বরে নির্বাচনের একটি আভাস পাওয়া যাচ্ছে, রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে। নির্বাচনের প্রসঙ্গে একটু পরে আসি। বর্তমানের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে একটু আপনার পর্যালোচনা শুনবো, কারণ প্রায় 6 মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, আনুষ্ঠানিকভাবে প্রায় 6 মাস হয়ে গেছে। এখন পর্যন্ত এই 6 মাসে আসলে আমাদের যে প্রত্যাশা ছিল, কিংবা এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, এই আন্দোলন নিয়ে যাদের অনেক স্বপ্ন ছিল, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যাদের স্বপ্ন ছিল, তাদের প্রত্যাশা পূরণ হয়নি বলে একটা বড় অংশের অভিযোগ কিন্তু রয়েছে। এবং দফায় দফায় আমি যদি বলি যে গত 6 মাসে আপনি যদি বাংলাদেশের পরিস্থিতি দেখেন, এমন একটা দিন নাই যে রাজপথে কোনো না কোনো গোষ্ঠী, কোনো না কোনো দল আন্দোলন করেনি। এবং শুধু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নয়, আমরা মনে হয় যে ভুলে যাইনি, এখন কিন্তু সড়ক পথে সেনাবাহিনীও আছে, তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। আপনি একটু প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার একটু কি একটা বিষয় একটু পর্যবেক্ষণ করে বলবেন কিনা, যে আসলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তাদের তো আসলে দলীয়গতভাবে সামনের দিকে জনপ্রিয়তা পাওয়ার মতো কোনো বিষয় এখনো সামনে আসেনি। মানে তারা নির্বাচন করবেন কিনা এখন পর্যন্ত আমরা জানি না। তারা ক্ষমতায় আসা, নির্দিষ্ট কোনো স্টেক হোল্ডারদেরকে খুশি করা, এরকম কোনো বিষয় নেই। তাহলে তাদের পক্ষ থেকে আসলে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, কিংবা তারা আসলে শুধুমাত্র বিবৃতি দেয়া, দুই একটা বক্তৃতা দেওয়ার মধ্যেই কেন সীমাবদ্ধ আছে? তারা কেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন না? এটার জন্য আমি একটা গল্প দিয়ে আপনাদেরকে বুঝাবো। খুব নামজাদা রাইটার J.R.R. টোলকেন। টোলকেন একটা বই আছে, দ্য লর্ড অফ দ্য রিং। এখানে আমরা দেখছি যে সমস্ত স্বৈরতন্ত্র ক্ষমতার উৎস, যে মানে অসীম ক্ষমতা, এটা হলো একটা রিং। এই রিংটা নিয়ে ঝগড়া। তো এই রিংটা পেয়ে গেল এক লোক, ওর নাম ফ্রোডো। তো ফ্রোডো খুব ভালো লোক। ফ্রোডো ভাবলো যে একজন হবিট, মানে দেখতে শুনতে ছোট আর কি, বেশি লম্বা না, মানে খুব মানে থিন টাইপের। তো ফ্রোডো এটাকে যেখানে ফেলে দিলে এই রিংটাকে, মাউন্ট ডোম নামে একটা জায়গা আছে, একটা ভোল্কানো, ওখানে যদি সে এটাকে থ্রো করে দিতে পারে, তাহলে কিন্তু এই যে ক্ষমতার যে দম্ভ, ক্ষমতা আঁকড়ে রাখা, তারপরে এই ক্ষমতা নিয়ে সম্পদ উপার্জন করা, আত্মীয় স্বজনকে সুবিধা করে দেওয়া, দলের লোকদেরকে সুযোগ করে দেওয়া, ইত্যাদি যে বিভিন্ন ব্যাপার আছে ক্ষমতার সঙ্গে, সেটা সব শেষ হয়ে যাবে। ফ্রোডো গেল, পেয়ে গেল, পেয়ে সে অনেক কষ্ট করে ওই মাউন্ট ডোমে গেছে। সবচেয়ে হলো ইন্টারেস্টিং লাস্ট সিনটা, সে যখন মাউন্ট ডোমে গেছে, যখন সে থ্রো করতে পারে, হঠাৎ তার মনে হলো, হোয়াই নট আই কিপ ইট। এতদিন কিন্তু সেই ক্ষমতার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু ওখানে গিয়ে
তার মাথা নষ্ট হয়ে গেল। আমার যেন মনে হচ্ছে যে বর্তমান যে মানে ইন্টারিম গভর্নমেন্টকে দেখে মনে হচ্ছে তাদেরকে ওই রিং এ পেয়ে বসছে। ওই রিং, আমি বলবো না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রড, হ্যাঁ, আবার দর্শক মন্ডলী আমি কিন্তু ডিস্টিংগুইশ করছি, আমি কিন্তু ফ্রড বলছি না, হ্যাঁ, ফ্রড বলবো না তাকে, আমি বলছি ফ্রড। ওই ক্যারেক্টার নামটা হলো ফ্রোডো। আমি জানি না যে টোলকিন কেন ওটাকে ফ্রোডো বানিয়েছে। তা এখন উনি একজন যাতে ফ্রোডো না হতে পারেন সেটাই আমার মানে কামনা। আমার মনে হচ্ছে হয়তো উনি হবেন না, কিন্তু যে নির্বাচনের ব্যাপারে যে আপনি জিনিসটা আনলেন যে বিএনপির লোকরা ওখানে গেছে এবং তাদেরকে উনি আশ্বাস দিয়েছেন, ওয়াচ আউট, আশ্বাস, হ্যাঁ, তারপরে বলেছে কিছুটা মানে আরেকটা ওয়ার্ড, কিন্তু লক্ষ্য করে দেখুন যে বিএনপির লিডারশিপ এসে কিন্তু এটা বললেন, কিন্তু ওনার প্রেস সেক্রেটারি বললেন অন্য কথা। ওখানে কিন্তু কোন রকমে এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তার কোনো স্টেটমেন্ট নেই। তার অর্থটা কি? এর বিভিন্ন ইন্টারপ্রিটেশন হতে পারে। হয়তো ওই প্রেস সচিব ততটা স্মার্ট নয়, হ্যাঁ, অথবা মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে গেছেন, ওনার বয়স অনেক বেশি, মানে ঠিক রকম ব্রিফিং করতে পারেননি। কাজে আমরা দেখছি দুটো বক্তব্য, বিএনপির একটা বক্তব্য আর গভর্নমেন্টের একটা বক্তব্য। এটা উনি কি ভুলে গেছেন নাকি ইচ্ছাকৃত, অথবা ওনার কমিউনিকেশন তার প্রেস সেক্রেটারি বুঝতে পারেননি, অথবা প্রেস সেক্রেটারির কোনো মাথার মধ্যে অন্য কোনো কিছু ছিল, কিংবা অন্য কিছু উনি সেবন করেছেন, তাও আমরা জানি না, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা বলবো না। কিন্তু দুটো ভিন্ন ধরনের স্টেটমেন্ট। তার অর্থ যে আমরা কি আশাবাদী হতে পারি যে একটা নির্বাচন হবে? কিন্তু আবার লক্ষ্য করে দেখুন, একটা গ্রুপ দেশকে কিন্তু অচল করে দিচ্ছে, ইট ইজ বিকামিং ডিসফাংশনাল। হ্যাঁ, আমরা যাদেরকে শত্রু ভাবি তাদের জন্য কিন্তু আমরা তাদেরকে প্লেটে করে খুব ভালো ভালো মানে ইনগ্রেডিয়েন্ট খাবার দিয়ে দিচ্ছি আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য। কারণ একটা সরকারের মেইন ব্যাপার হলো জানমালের রক্ষা করা, আইন শৃঙ্খলা রাখা। সেখানে যদি ভিজিলেন্টি ব্যাপার, তাহলে মানে যে যা খুশি করছে। হ্যাঁ, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আমি একটু আপনার কথার সাথে যুক্ত করতে চাই। এই যে যে বিশৃঙ্খলাগুলো চলছে, এখানে তো আসলে বেশিরভাগ বিশৃঙ্খলাকে মব জাস্টিসের কথা আখ্যা দেওয়া হচ্ছে, সেই সাথে বলা হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করার কথা বলা হচ্ছে। 2-3 দিন আগে সুনামগঞ্জে একজন কৃষকের ভাস্কর্য ভাঙা হয়েছে, বেগম রোকেয়া কলেজের নাম পরিবর্তন করার কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় শিল্পকর্ম ভাঙা হচ্ছে। এই যে এই শিল্পকর্মগুলো কিংবা বেগম রোকেয়ার নামের কথা যদি বলি, কিংবা কৃষকের ভাস্কর্যের কথা যদি বলি, এগুলোর সাথে ফ্যাসিবাদের সম্পর্কটা আসলে কি আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আপনি তো বুঝতে পারেন না, আপনি অনেক বিজ্ঞ লোক, কিন্তু একটু ভুল করে ফেলেছেন। যে বিপ্লবীরা যদি এই সমস্ত কাজ করে, হ্যাঁ, তাহলে তো এটা ও মাই গড, এটা তো আপনি মানে ওরা একজনকে যদি মেরে ফেলে, হ্যাঁ, রোকেয়া ইউনিভার্সিটির নাম চেঞ্জ করতে চায়, কিংবা বই মেলাতে গিয়ে যদি আক্রমণ চালায়, যেটা আগে আমি কোনোদিন জীবনে শুনিনি, হ্যাঁ, তাহলে আমি হয়তো তার বই পছন্দ করি না, ওই লেখিকাকে আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু ওই লেখিকার তো বই প্রকাশের স্বাধীনতা রয়েছে একটা স্বাধীন দেশে। সেখানে যদি বিপ্লবীরা গিয়ে এই সমস্ত কাজ করে, তাহলে তো এদেরকে ধন্য ধন্য করারও অনেক লোক আমরা দেখছি অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে। হ্যাঁ, এই জন্য আমরা খুব বিস্মিত হয়ে যাই যে এদের আসলে উদ্দেশ্যটা কি। আজকে আপনি চিন্তা করে দেখুন যে আপনি যে এক্সাম্পল গুলো দিলেন, হ্যাঁ, ওই যে একটা সাধারণ লোকের একটা ভাস্কর্য নষ্ট করে দিল, আমার যেন মনে হয় যে আমাদের যে জঙ্গিবাদী তৌহিদি জনতা, হ্যাঁ, এদেরকে আবার উৎসাহ দিচ্ছে দূর থেকে। হ্যাঁ, দর্শক মন্ডলী আপনারা হয়তো তার নাম শুনেছেন, সে দূর থেকে দিচ্ছে, সে হলো মলম বিক্রেতা, একটা ফ্রেঞ্চ কসমেটিক কোম্পানির মার্কেটিং করে। আর করে কি, ওই যে যখন কালাজ্বরের রোগে আক্রান্ত শিশুরা, তাদের 300-র মতো বাচ্চাকে মেরে ফেলেছে, কারণ যে ক্যাপসুলটাকে দেওয়া হয় এই কালাজ্বরের নিরাময়ের জন্য, তার মধ্যে সে ময়দা ঢুকিয়ে দিয়েছে। ময়দা ঢুকিয়ে দিয়ে সে প্রচুর অর্থ উপার্জন করেছে। এবং সে কিন্তু ভালো ধরনের গিরিগিটি, কারণ গিরিগিটিদের মধ্যে যে উচ্চ পর্যায়ে যেটা ক্যামেলিয়ন, হ্যাঁ, এই ক্যামেলিয়নের মতো আমি তার কাছ থেকে তার লেখায় দেখেছি, শুনেছি যে জামাতকে ব্যান করে দেওয়া হোক, তারপরে শাহবাগে শুনেছি যে সাইদিকে মৃত্যুদণ্ডে ঝুলিয়ে দেওয়া হোক, হ্যাঁ, ইত্যাদি তার বক্তৃতা আমি শুনেছি। আবার তার এখন বক্তৃতা শুনছি, মনে হচ্ছে যে সে পীর,
মানে পীর মাওলানা হয়ে গেছে। মানে আমি এবং এরা দেশে কিন্তু দারুণ প্রবলেম ক্রিয়েট করছে। হ্যাঁ, যেটা কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে দারুণ শ্রদ্ধা করি, এটা আমি বলবো। উনি কিন্তু বিশ্বে অনেক আমাদের নাম করেছেন, কিন্তু ওনার সুনামটা আমার যেন মনে হচ্ছে ধীরে ধীরে এটা কিন্তু তলানিতে চলে যাচ্ছে। কারণ উনি হলেন রাষ্ট্রনায়ক এখন। ওনার আন্ডারের গভর্নমেন্ট যদি হয় ডিসফাংশনাল, হ্যাঁ, পাবলিকের জানমালের নিরাপত্তা দিতে পারে না। আপনি দেখেছেন যে ওই যে ৩২ নম্বরের নারিকেল গাছগুলো যখন কাটলো, নারিকেল গাছগুলো পড়ে গেল, ওই নারিকেল কে কত নিতে পারে, দেখলাম যে তৌহিদি জনতা ওখানে ফাইট করছেন ওইটা নিয়ে। এই 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 জঙ্গি তৌহিদি জনতা বুঝতে পারলেন না যে ইসলাম এটাকে অ্যালাউ করে না। ইসলাম এটাকে অ্যালাউ করে না। একটা নারিকেল গাছকে ফেলে দিয়ে তার নারিকেল ছিনিয়ে এনে আবার সামনে সেলফি তোলা, এটা তো ইসলামের আমি কোথাও দেখি না। মানে এই যে ধর্মের নামে যে চলছে বর্তমান, এটা খুবই দুঃখজনক। এবং এর যে শেষ কোথায় হয়, তবে আমি একটা বলতে পারি যে বিএনপি যেটা চাচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি হচ্ছে, মানে ব্যাপারটা কি? এই নির্বাচনটা কিন্তু আমাদের বিপ্লবীরা দিতে চাচ্ছে না। হ্যাঁ, ব্যাপারটা কি? কারণ বিপ্লবীরা শুনলাম, মানে আমি ভিডিওতেও দেখলাম যে বিপ্লবীরা ১.৫ কোটি কত ১ কোটি কত লক্ষ বললো, সে নিজে বললো প্রাইসটা, হ্যাঁ, যে এই গাড়ি সে পেয়েছে এবং ভবিষ্যতে সে একটা বিএমডব্লিউ তারপরে একটা মার্সিডিস পেয়ে যাচ্ছে, এবং তাকে নাকি একদম বিরাট একটা লটে নিয়ে অডিও অফার করেছিল। হ্যাঁ, এখন সমস্যা হলো যে এই যে বিপ্লবী, বিশাল বিপ্লবী নেতা আমরা দারুণ শ্রদ্ধা করি, আরে বাপরে বাপ, মানে কি কি বিরাট ব্যাপার। হ্যাঁ, কিন্তু তাকে আমি দেখছি স্পঞ্জের স্যান্ডেল পরা অবস্থায় এবং টিউশনি করে জীবন চালায়। হ্যাঁ, হঠাৎ করে সে অনেক অর্থ সম্পদ পেয়েছে, গাড়ি ঘোড়া পেয়েছে। ওই যে বললাম যে আপনাকে রিং এর যে গল্পটা বললাম, খেয়াল আছে? টলকিনের লর্ড অফ দ্য রিং, এই রিংটা তো এরা পেয়ে গেছে। তো এই রিং যারা পায়, আমরা তো দেখেছি যে মাউন্ট ডোমে গিয়েও কিন্তু ফ্রোডো ওটাকে ফেলে দেয়নি, ওইটা নিয়ে চলে আসছে নিজে হওয়ার জন্য। কাজে এই বিপ্লবীদেরকে আমরা কিভাবে দোষ দিতে পারি? আরে বাপরে বাপ, তারা তো যেটা পৃথিবীর ধারা সেটাই করছেন। ওনারা যা পেয়েছেন, মাল করি যা উপার্জন করছেন, ক্ষমতার যে বাহাদুরি দেখাচ্ছেন, আপনার বাণিজ্য করছেন, মানে নিয়োগ বাণিজ্য করছেন, তদবির বাণিজ্য করছেন, তারপরে চান্দা বাণিজ্য করছেন, প্রচুর টাকা উপার্জন করছেন। চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখুন ওদের কিন্তু আগের চেহারার বর্তমান চেহারা এত পার্থক্য। এই বিপ্লবীদের আমি খুব খুশি যে বিপ্লবীদের চেহারা একটা মানে একটা দারুণ হয়েছে। হ্যাঁ, খুব জেল্লাদ হয়েছে। এই বিপ্লবীরা তো ক্ষমতা তো ছাড়বে না। হাসিনা যে স্বৈরতান্ত্রিক গভর্নমেন্টকে আমি কন্ডেম করি কঠোর ভাষায়। উনি পরপর 3টে ইলেকশন আর আরো একটা ইলেকশন, 4টাই অলমোস্ট, এতে নির্বাচনগুলোকে উনি ভণ্ডুল করে দিয়েছেন। মানে ওই নির্বাচনের কোনো মিনিং নেই, ওটাকে ফেক করে উনি উইন করেছেন। সেই কারণেই তো এই হলো। এটা কিন্তু আমরা বলি স্বৈরতন্ত্র করতে হলে পাবলিকের কাছে যেতে হবে না, নির্বাচন দিতে হবে না, আমি একাই সব। তাহলে এই যে আমাদের যে বিপ্লবী মানে জঙ্গিবাদী বিপ্লবী তৌহিদি জনতা, তারা কিন্তু নির্বাচন চাচ্ছে না কেউ। তাহলে হাসিনা নির্বাচনকে ভণ্ডুল করেছে, নির্বাচন দিয়ে একটু ভণ্ডুল করছে, আর এরা নির্বাচন চাচ্ছেই না। হ্যাঁ, এরা 5 বছর 10 বছর, আরে মাই গড, আপনি যখন সন্দেশ, হালুয়া রুটি, হ্যাঁ, কাবাব, আমি একটু পাকিস্তানি ভাষায় বললাম, হ্যাঁ, কাবাব, বাট্টি কাবাব ইত্যাদি যখন আপনি প্লেটে পেয়ে যান, তখন কিন্তু ওই আপনাদেরকে ওখান থেকে ছাড়ানো কঠিন হয়। আমার পরামর্শ যে বাংলাদেশের যারা সত্যিকার বিপ্লবী জনগণ, যারা গণতন্ত্রকে বিশ্বাস করেন, হ্যাঁ, আপনাদের অতীতের অনেক ভুল ত্রুটি আমরা জানি, হ্যাঁ, কিন্তু আপনারা পরিবর্তিত হয়েছেন। আপনাদের জন্য কিন্তু অশনি সংকেত। আমার যেন মনে হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে আসছে না, এটাকে আবার, তাহলে স্টেটমেন্ট আসতো, মানে ইউনূসের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আসতো, কিন্তু ফ্রোডো তো স্টেটমেন্ট দেয়নি, বুঝছেন? ফ্রোডো মানে 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 ডক্টর মোহাম্মদ ইউনূস, ফ্রোডো তো কোনো স্টেটমেন্ট দিল না। এখন স্টেটমেন্ট না দেওয়ার অর্থটা কি? এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? কাজে আমার যেন মনে হয় যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া আর বোধহয় কোনো
কোনো কোনো মানে কোনো 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 অন্য অল্টারনেটিভ আছে বলে আমার যেন মনে হচ্ছে। হাসিনা সরকারকে পতন করার যে আন্দোলন, সেটার তো আসলে জনগণের মনে যে ক্ষোভ, সেই ক্ষোভের একটা মূল জায়গায় তো এটা ছিল যে নির্বাচন হচ্ছে না, কিংবা জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না, তাদের পছন্দ অপছন্দ বেছে নিতে পারছে না। অসংখ্য ধন্যবাদ। শেকাল মামুন, একটু আপনার কাছ থেকে শুনি। এখন তো আসলে বিক্ষোভ কিংবা মব জাস্টিসের বিপক্ষে যদি কেউ বলে, কিংবা অহিংসার বিপক্ষে যদি কেউ বলে, তাকে আসলে সুশীল বলে আক্রমণ করা হয়, যদিও সুশীল একটা মর্যাদা সম্পূর্ণ একটা শব্দ। যাই হোক, সুশীল সমাজের অনেকের হচ্ছে অভিযোগ যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার অনেকটা হচ্ছে মৌলবাদ ঘেঁষা, কিংবা মৌলবাদের পক্ষে তাদের একটা সফট কর্নার আছে। আপনার কাছে আসলে কি মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ আমাদের কাছে ছিল, তার সম্পর্কে আমাদের যে প্রাথমিক একটা ধারণা ছিল যে এথিক্সের জায়গা থেকে হোক কিংবা তার ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে হোক, এরকমটি তো আসলে হওয়ার কথা নয়। আপনার পর্যালোচনা শুনি, আমি কিছু না বলি। Well, look, Dr. Yunus is very successful, very wise person. He get the Nobel Peace Prize. আপনি যদি আমেরিকার সঙ্গে কম্পেয়ার করেন, যে আমেরিকার মতন জায়গায় যেখানে হার্ভার্ডের প্রেসিডেন্ট ইজ ইকোনমিস্ট, সে কিন্তু ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের চিফ অ্যাডভাইসার ছিল ফর ইকোনমিক পারপাস, রাইট? সে কিন্তু উইদিন 1 year হি হ্যাজ টু রিজাইন ফ্রম দ্য ওবামা অ্যাডমিনিস্ট্রেশন বিকজ তার ফিলসফি ইজ নট ওয়ার্কিং। সো একজন ইকোনমিস্ট হলেই যে আপনি একজন বিজ্ঞ বা দক্ষ মানে রাষ্ট্র পরিচালক হবেন, there is no such a thing. But well, ছাত্ররা তাকে বসাইছেন, তাকে সেট করছে যে ইউ হোয়াট, ইউ সিট ইন দ্য প্লেস and will run the country. This is a good thing, but fine. But he needs to make a courageous statement. He needs to set the goal. Look, within this time, I'll do this, I'll do that, I'll do that. এবং যেহেতু তার সঙ্গে সাপোর্ট আছে আমেরিকা, বাংলাদেশি আর্মি, তারা সেফটি এবং সিকিউরিটির জন্য তারা দিচ্ছেন। কিন্তু একটা দেশে যেটা সারোয়ার সাহেব বললেন, মুস্তফা সারোয়ার, যে একজন প্রেসিডেন্ট বা চিফ অফ কান্ট্রি, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি ইজ দ্য সেফটি অফ দিস পিপলস। ডাজন্ট ম্যাটার ইউ সাপোর্ট দেম অর ইউ ডোন্ট সাপোর্ট দেম, ইউ হ্যাভ টু গিভ। যেটা কিন্তু ট্রাম্পও সবসময় বলে যে আমেরিকার জনগণের সেফটির জন্য আমি এখানে প্রেসিডেন্ট হয়েছি, এ সবাই বলে এটা, দিস ইজ দেয়ার ফার্স্ট রাইট। কিন্তু এটা কিন্তু আপনি এখন বলতেছেন দক্ষ বা মবিস্ট বা ফ্যাসিস্টদেরকে নির্মূল করার জন্য, ওয়েল ইউ রিমুভ দেম ফ্রম দ্য পাওয়ার, ইফ দেয়ার গান দেয়ার লেফট, তাদেরকে চেস করে বের করে দেওয়া হয়েছে, দেয়ার এক্সিস্টেন্স ইজ নট হিয়ার এনিমোর। কিন্তু এই বলে বলে যে আপনি কন্টিনিউয়াসলি বার্ন করতেছেন, ডিস্ট্রয় করতেছেন, জেনারেল পাবলিকদেরকে হ্যারাস করতেছেন, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। ইউ জাস্ট নিড টু try to improve the quality of the life of the Bangladeshi people যতদিন আপনি পাওয়ারে আসেন, at the same time যে how to make sure that securely একটা democratic সিস্টেমে আপনি ট্রান্সফার দ্য পাওয়ার, বা একটা ভালো সুন্দর করে ভোট হোক। অথবা আপনি ক্লিয়ারলি বলেন যে what, Aam League was bad, BNP was bad, I don't like to transfer the power to either of this party, আমি নতুন করে একটা পার্টি ফর্ম করব, and people if they like me they will give vote to me. সেটা ক্লিয়ারলি বললেই হলো। এটা তো মানে ধোঁয়াশার ভিতরে থাকার তো কোনো দরকার নেই। উই নো দ্যাট আমাদের নিউ ইয়র্ক থেকে মনির হায়দারকে সিলেক্ট করা হয়েছে ফর দ্য অ্যাডভাইজারি, আমরা জানি, আমি সেখানে গেছি, টু মেইনটেইন দ্য লিয়াজ among the different party, to how to really conduct the secure এবং peaceful ডেমোক্রেটিক ভোটিং সিস্টেমটাকে কি করে করা যায় বা কি করা যায় সেটার উপরে প্ল্যান। তো আমরা জানি যে ইউরোপিয়ান কান্ট্রির দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, এভরিবডি ওয়ান্টস একটা ডেমোক্রেটিক সিস্টেম যাকে বাংলাদেশে আসুক, যাতে মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পারে, যে কাউকে সিলেক্ট করতে পারে মামুন। কিন্তু ভোটের আগে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। মানে আপনি যদি বলতে না পারি হোয়াট, দিস ইজ দ্য থিংস ইউ ডিডন্ট ডু ইট রাইট, দিস ইজ দ্য থিং, ইট শুড বি গোয়িং দিস ওয়ে, এখানে কিন্তু কারোর কোনো বলারই তো কোনো রাইট আমি দেখতে পাচ্ছি না। যে কেউ যদি কেউ কিছু সত্যি করে বলেন, ইউ উইল বি ইন ট্রাবল। ইভেন লুক, আমরা এখন আমেরিকার মতো জায়গায় বাংলাদেশ নিয়ে কথা বলছি, আই ফিল স্কেয়ার্ড সামটাইমস। আমি কি বিএনপির পক্ষে কথা বললাম, নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বললাম, বা আমি কথা বলার পরে কি আমার গ্রামের বাড়িতে বা আমার বাড়িতে কি কাউকে হামলা হবে কিনা, বা এটা কেউ কোর্ট করে কাউকে ইউটিলাইজ করবে কিনা, মবকে পাঠাই দেবে কিনা। সো ইভেন আমরা এখানে থাকার পরে উই আর স্কেয়ার্ড, বিকজ একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউটকে সাস্টেন বা সার্ভাইভ বা আপহোল্ড করার জন্য তার যে পেরিফেরি যেসব প্যারামিটার বা অ্যাপারেটাস গুলো কাজ করার দরকার, দ্যাটস দ্য সিকিউরিটি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, জাস্টিস, এগুলো সিকিউর করতে হবে, দেন ইউ কুড ব্রিং দ্য ভোট। কিন্তু এগুলোর একটাই দেখতেছে না যে
বাংলাদেশে হচ্ছে। ইভেন বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে সিচুয়েশন, ইয়েস আমাদের রিজার্ভটাকে হয়তো সাস্টেন মানে একটা রেজিস্ট্রেশন আনা হয়েছে, বিকজ মেবি উই আর নট স্পেন্ডিং টু মাচ মানি টু বাই দ্য নেসেসারি গুডস দ্যাট উই ইউজ টু বাই। এটার কারণে হয়তো আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভটা এটা সাস্টেন করছে বা বেটার হচ্ছে। কিন্তু মানুষের লাইফ স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করতে হবে, এডুকেশনকে ইমপ্রুভ করতে হবে। আপনার there is no healthcare system, there is no police on the street. All the police, they are kind of, they give up, they raise their hand. Whatever the people does, let them do it. Whoever is killing, slapping, whatever they're doing on the street, there is police. Even আমাদের গ্রামের মতন জায়গাতে police, they're not doing anything. Even if you call them, hey, I'm in trouble, somebody is going to destroy my property, or somebody আমাদের ঘেরটাকে শেষ করে দিচ্ছে। যেমন আমাদের গ্রামে যেটা হয়েছে, অন্য গ্রুপের লোকজন এসে তার ঘের কেটে তার সারা বছরের মাছ 3-4 তাদের জন্য 20 লাখ টাকার মাছ ইজ আ লট অফ মানি, লট অফ রিসোর্স তারা স্পেন্ড করছে, তাকে সেটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাদের খেতে তারা যেতে পারতেছে না, বলছে নো ইউ ক্যানট কাম টু দিস, এন্ড তারা সারা বছরের যে ইনকাম হয় এরই ধান লাগাবে সেটা করতে পারতেছে না। সো অর্থাৎ তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ অনেক পক্ষই আছে যারা এর মাঝখানে সুযোগ নিচ্ছে আর taking advantage of this lawlessness. জি আর যেই সরকার আসলে 5 বছরের জন্য ক্ষমতায় আসে তাদের জন্য হয়তো 6 মাস কিছু না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো 6 মাস অনেক, অ্যাটলিস্ট সবকিছু সিস্টেমের মধ্যে আনতে কিংবা ফাংশনের মধ্যে আনতে। আমরা আরো আলোচনা চালিয়ে যেতে পারতাম, অনেক কিছুই জানার ছিল, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং শেখ আল মামুন, দুজনকে ধন্যবাদ আজকে সময় দিয়েছেন। Thank you. ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।